দিনরাত পরিশ্রম করি। এগুলো আপনার জানা উচিত এই কারণে যে আপনারা আগেও নেতৃত্ব দিয়েছেন, দেশ চালিয়েছেন এবং বর্তমানেও চালাচ্ছেন। আমরা 16 বছর আমরা কিন্তু একটা নিগ্রহের মধ্যে ছিলাম। এখন একটা গণতান্ত্রিক সরকার, যে কারণে আমরা মন খুলে কথা বলতে পারবো এবং আমরা আশা করবো আমাদের কথাগুলো আপনারা মূল্যায়ন করবেন। আপনি দেখেন, দুদিন আগে একটা টেলিভিশনের মালিকদের একটা সংগঠন কি করলো, একটা নোটিশ জারি করলো। কি নোটিশ? তাদের এনওসি ছাড়া একজন সাংবাদিক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারবে না। তার মানে হচ্ছে এরা এই সাংবাদিকদেরকে দাস এবং দাসী হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। আমি একেবারে এটা খুব খারাপ ভাষায় বললাম। আগে যেরকম দাস দাসী পায়ে শিকল লাগিয়ে কাজ করাতো, আর এখন তারা চাচ্ছে এনওসির মাধ্যমে সেই শিকল লাগিয়ে আমাদের দ্বারা কাজ করাবে। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি পাওয়ার পরই প্রতিবাদ করেছি এবং তারা তাদের সেই বিজ্ঞপ্তি, তাদের সেই আদেশ উল্টো করতে বাধ্য হয়েছে। ভাই, এখানে আমরা যারা কাজ করি, দেখেন আমরা 15 বছর 20 বছর কাজ করার পরেও মালিকরা কিন্তু আমাদের 4 আনা বেনিফিট দেয় না। বেতন কে কি পায় তা তো আপনারা জানেন, আমাদের চেয়ে আরো বেশি জানেন, যেহেতু আপনারা এই মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন। আমরা এমনও ঘটনা ঘটেছে যে 5-7-10 বছর আগে আমাদের সাংবাদিকরা মারা গেছে। সেই সাংবাদিকদের যে সার্ভিস বেনিফিটটা আজও অনেক প্রতিষ্ঠান সেই সার্ভিস বেনিফিটটা দেয়নি। তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনি আপনার লোকজনকে দিয়ে কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন সাংবাদিকের এই সার্ভিস বেনিফিটটা দেয়নি সেটা একটা লিস্ট করে ওই প্রতিষ্ঠানকে বাধ্য করবেন সার্ভিস বেনিফিট দেওয়ার জন্য। আমাদের ম্যাক্সিমাম অফিসে প্রভিডেন্ট ফান্ড নাই। আমাদের মালিক পক্ষ নিয়োগ দেয় ঠিকই, নিয়োগের পরে দেখা যায় যে আমাদের বেতন ঠিক মতো দিচ্ছে না। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব যে যদি কোনো এখন থেকে যদি কোনো গণমাধ্যম আপনাদের অনুমোদন চায়, তাহলে আপনারা ওই গণমাধ্যম মালিকের আর্থিক কি সঙ্গতি আছে সেটা প্রথমে দেখবেন। ওর যদি আর্থিক সঙ্গতি না থাকে, সাংবাদিকদের বেতন ভাতা দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে দয়া করে ওই গণমাধ্যমের অনুমোদন দিবেন না। সেকেন্ড হচ্ছে, যে কোনো গণমাধ্যমে যদি সাংবাদিকতা শুরু করবে, তার ন্যূনতম একটা বেতন আপনারা ধরে দেবেন। এবং সেটা আমরা 5 আগস্টের পরে যে সরকার এসেছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তখন আমরা দাবি তুলেছিলাম যে সেই বেতনটা ন্যূনতম 35,000 টাকা হবে। আপনারা সেটা ভাই নিশ্চিত করবেন এবং এতে সাংবাদিকদের উপকার হবে। আমরা হাত পেতে, আমরা মৃত্যুর পরে আমাদের পরিবার পরিজন অস্থির হয়ে যায়, কিভাবে লাশ নিয়ে যাবে বাড়িতে। এমনও ঘটনা ঘটেছে ভাই, এখানে লাশ নিয়ে আসবো, পরিবার থেকে বলা হয়েছে 1 টাকা না, অ্যাম্বুলেন্স ভাড়া পর্যন্ত সংসারে নাই। সেই অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার পরে এরপরে এখানে লাশ আসছে। সেই লাশ আবার এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। কাপড়ের যে কাপড়টা পরানো হয়েছে, সেই কাপড়ের পয়সা সংগঠন থেকে কিনে দিতে হয়েছে। ভাই, এরকম দুরবস্থার মধ্যে সাংবাদিক আছে। লজ্জার বিষয় হলো যে আমার এগুলো বলতে হচ্ছে টেলিভিশনের ক্যামেরার সামনে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। ভাই, দয়া করে আপনারা আছেন একটা গণতান্ত্রিক সরকার, আমরা দীর্ঘদিন পরে একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা বাক স্বাধীনতা চাই, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা কথা বলার স্বাধীনতা চাই, আমরা লেখার স্বাধীনতা চাই। সেই আন্দোলন থেকে আমরা কিন্তু এই একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আশা করি আমাদের সেই যে আন্দোলনের ফসল সেটা অব্যাহত থাকবে। আর একটা বিশেষ কথা হচ্ছে, আমাদের এই ইন্স্যুরেন্সের যে আমরা যে বেনিফিটটা পেলাম, আমরা কিন্তু 60 যারা আছে তাদের কিন্তু ইন্স্যুরেন্স কভার করে না। মানে 60 আমাদের কিন্তু কয়েকজন সদস্য আছেন যারা 60 তারা মারা গেছেন, তাদের কিন্তু আমরা এই কাভারে আনতে পারিনি। এখানে 2 জন আসছে যারা 60-এর নিচে, যাদের বয়স ছিল। আমরা আপনার কাছে বিনয়ের সাথে বলছি যে যারা 60 যারা যেসব সদস্য আমাদের মারা যাচ্ছেন,
তাদেরকে আপনার দপ্তর থেকে একটা অনুদানের ব্যবস্থা করবেন ওই সব পরিবারকে। তো এগুলি আমার বক্তব্য। যে একটা বিষয় আছে ভাই, বাজেটের থেকে আমরা এটা একটা আমরা ফর্মালি একটা দরখাস্ত করব। আমাদের এখানে একটা ফান্ড আপনারা যদি দেন অনুগ্রহ করে, তাহলে আমরা 60 যারা আছে ওইসব ফ্যামিলির পাশে আমরা দাঁড়াতে পারবো। আরো এখানে যারা আমরা আছি, আমাদের আরো অনেক দাবি আছে ভাই, কিন্তু সব দাবি আজকে করা যাবে না। আপনি অন্য কাজে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে